আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। চাচি আম্মা, আজকে দুপুরে যে চাচ্চুরা আসলো না বাসায়, মারিয়া জামান পিছনে না ঘুরেই তরকারিতে লবণ দিতে দিতে বলল, অফিসে কোনো ঝামেলায় হয়তো আটকে গেছে। তাহলে বাসায় অন্যরা কই? ভাইয়ারা এখনো বাসায় আসেনি কেন? আরাব ভাইয়াও কি অফিসে গেছে? আচ্ছা, বড় আম্মা, আমি সন্ধ্যায় আজকে আলিফ ভাইয়াদের এখানে চলে যাই, বাবুর সাথে থাকবো। কিছুক্ষণ চুপ থেকে ওষা তার চাচি আর বড় আম্মা আম্মুর হাবভাব বোঝার চেষ্টা করলো। তাদের উত্তর না পেয়ে এবার রান্নাঘরের আয়োজন দেখে বলল, সে কি, তোমরা আজকে এত আয়োজন করছো কেন? এত ভালো রান্না হচ্ছে, মেহমান আসবে নাকি আমাদের বাসায়? লিপি বেগম পিছনে ফিরলেন, এবার মেয়ের গালে হাত দিয়ে বললেন, এমন কথা বলছিস কেন? আমাদের বাসায় কবে খারাপ কিছু রান্না করা হয়? তোর ভাই আর তোরা ডিম মাছ মাংস ছাড়া তো কিছুই খাস না। তোরা বলতে পারবি ভালোভাবে কোনোদিন একটু সবজি বা ভাজি ভুজি খেয়েছিস? উষা মাথা নিচু করে ফেললো, এবার অপরাধী স্বরে বলল, ভাইজান আর রাফিদ ভাইয়া তো খাই, আমি আর সাদাত না হয়ে একটু না কুচুম। চাচি আম্মা বলল, হ্যাঁ ওরা খায়, কিন্তু এতটাও না। তারপর বললেন, উশিরে আজকে দ্রুত বাসায় আসিস। উষা বলল, কেন চাচি আম্মা, আমার জামাই আসবে বুঝি? চাচি আম্মার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বাসরের ব্যবস্থা করবে বুঝি? বলেই খিলখিল করে হাসতে লাগলো উষা। চাচি আম্মা অনেক বেশি ফ্রি বাচ্চাদের সাথে, ঠোঁটকাটা স্বভাবের, চাচ্চুর সাথে রোমান্টিক মুহূর্তের কথাও শেয়ার করতে বলে না, তাই তো বললো কথাটা। দুই যা এবার হতভম্বের মতো তাকিয়ে আছে উষার দিকে। মারিয়া জামান কোনো মতে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, হয়েছে যা, এবার কোচিংয়ে যা। উষা বলল, যাচ্ছি তো। এভাবে বলার কি আছে? পিছন থেকে লিপি বেগম বললেন, উষা কোচিং শেষে ক্লাস থেকে বের হোস না, সাদাব তোকে গিয়ে নিয়ে আসবে। উষা বলল, আচ্ছা বড় আম্মু। আর এদিকে এয়ারপোর্টে সাগর আর গালিব দাঁড়িয়ে আছে, 30 মিনিট হতে চললো, অথচ তাদের রিসিভ করতে কেউ এখনো আসলো না। সাগর ভেবে পাচ্ছে না তার বাবা তো এমন ধরনের মানুষ না, নিশ্চয়ই কোনো মতলব এটেছে। তারপর বলল, দেখেছিস এখনো কেউ এলো না, মেজাজটাই খারাপ হচ্ছে। গালিব ভ্রুকুচকে তাকালো সাগরের দিকে, তারপর বলল, কি হয়েছে, এভাবে দেখছিস কেন? গালিব বলল, দেখছি, প্লেনে বসেও যেভাবে মুছরামুছরি করেছিস আর ছটফট করেছিস, তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে নতুন জামাই বাসর করতে যাবি, বউ তোর জন্য অপেক্ষায় আছে। সাগর কপালের ভাঁজটা গাঢ় করে এবার সোজা হয়ে তাকালো গালিবের দিকে, তারপর বলল, আজব, কই থেকে কই কথা নিয়ে যাস? মুছরামুছরির সাথে বাসরের কেন কথা আসবে? তুই বাথরুমের কথা বলতে পারতি, বাসরের কথা কেন বললি? স্টুপিড, খালি ফাউল আলাপ, অপেক্ষা করতে ভালো লাগছে না। গালিব বলল, কেন বউকে মিস করছিস? সাগর বলল, একটা থাপ্পড় দিয়ে দেখবি তোর সবকটা দাঁত ফেলে দিব, বেদ্যপ। গালিব বলল, কিরে আজকে তুই এত ঠান্ডাভাবে কথা বলছিস কেন? এবার ভ্রু নাচাতে নাচাতে সাগরের ডান বাহু চেপে ধরে আরো ঘেসে দাঁড়ালো গালিব, তারপর বলল, সবকিছু কেমন তো সন্দেহ ঠেকছে, কাহিনী কি বলতো? বউ দেখার আগেই গলে গেলি। সাগর বলল, তুই না সারাক্ষণ কি বলিস আমাকে? গালিব বলল, কি বলি? সাগর বলল, এই যে আমি তোর সাথে চিপকে থাকি, খেসাখেসি করি, আমি গে, আমার সমস্যা আছে। গালিব বলল, হ্যাঁ বলি তো, কি হয়েছে? ঠিকই তো বলি। তো এখন তুই আমার সাথে এভাবে ঘেসে দাঁড়িয়ে আছিস কেন? আমি কখনোই তোকে এভাবে ধরিনি। সি গালিব সি, নিজের পাপ ঢাকতে আমার উপরে দোষ চাপিয়ে দিস। গালিব ছিটকে দূরে সরে সাগরের থেকে। আর এদিকে, হোয়াট দ্য ফাক ব্রো, আজব, মাথা খারাপ। হঠাৎ এর মধ্যেই কেউ বলে উঠল, ভাই। ভাই ডেকে সাদাব এক প্রকার ঝাঁপিয়ে পড়ে সাগরের উপরে। আচমকা এমনটা হয়, কয়েক কদম পিছিয়ে যায় সাগর। গালিবের বাবা ও ভাই এগিয়ে আসে, গালিবকে বুকে টেনে নেয়। সিজান ভুইয়া, নাবিল ভুইয়া, নাহিদ ভুইয়া আর আরাব একসাথে দাঁড়ানো রাফিদ দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে। এবার দুজনকে দুহাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সাগর। কতদিন পরে নিজের ভাইদেরকে কাছে পেল, দিন না কয়েক বছর পরে। আরাফ এলো এবার, সাদাফ এবার রাফিদকে ছাড়িয়ে আরাফের সাথে বুক মিলালো। তারপর একে একে বাবা চাচা সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে দাঁড়ালো স্থির হয়ে। বাবা, আলিফ ভাইয়া আর নেহাল কোথায়? বলতে বলতে হাতে 2টা ব্যাগ ভর্তি ক্যান নিয়ে এগিয়ে আসে আলিফ আর নেহাল। কোনো মতে নেহাল সেগুলো গালিবের হাতে দিয়ে গালিবকে জড়িয়ে ধরে পেটে হালকা করে গুঁতা দেয়, তারপর বলল, গোতাগুতি কেন করছিস নেহাল? আলিফ জড়িয়ে ধরে আছে সাগরকে। এবার নেহালও গেল ভাইয়ের কাছে, তাদেরকে এক বন্ধনে আবদ্ধ হতে দেখে আরাফ, রাফি তার সাদাপও ঝাঁপিয়ে পড়ল। আর এদিকে সিজান ভুইয়ার চোখ চিকচিক করছে, ভাইয়ে ভাইয়ে এই মিল দেখে তার বুকটা ভরে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে, ব্যাগপত্র তোলা হচ্ছে গাড়িতে। সাদাব বলল, ভাইয়া কি বডি বানিয়েছো, উফ, আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। বাসায় গিয়ে আমার তোমার বডিটা দেখাবে কিন্তু। সাগর মুচকি হাসি দিয়ে বলল, সে না হয় দেখাবো, কিন্তু তুই এমন গুলুমুলু হচ্ছিস কেন? জিম টিম কি করা হয় না সাদাব? পাশ থেকে নেহাল বলল, হ্যাঁ
ও করবে জিম, সারাদিন খালি খাওয়ার ধান্দায় থাকে। ওর খাবার মুখ বন্ধ থাকলে গিলবে কি করে? পাশ থেকে গালিব সাদাফের পেটে হাত দিয়ে বলল, কি ভাই পেটে কি? সাদাফ বলল, বাপের সম্পত্তি ভাইয়া, বাপের টাকা পয়সা আপাতত এখানেই জমা করছি। উপস্থিত সকলে একসাথে উচ্চস্বরে হেসে উঠল। গালিব আবারও পেটে হালকা করে একটা ঘুষি দিয়ে বলল, বাপের সম্পত্তি সেভ করছো দেখা যায়, পেটটা বেশি বড় হয়ে গেল না? পাশ থেকেও রাফিদ ও সাদাফের পেটে হাত রেখে বলল, কি ভাই কয় মাস? সাদাফ উত্তর করলো, 6 মাস ভাই, 6 মাস। আবারও সবাই একসাথে হাসতে থাকে। সাগরের হাসি দেখে কে কতদিন পর মন খুলে হাসতে পারছে, মনে কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। নেহাল বলল, হয়েছে, তোরা আমার ভাইয়ের পেট নিয়ে পড়লি কেন? সকলে গাড়িতে উঠে বসেছে, এবার সাগরের ওঠার পালা। গাড়িতে উঠার জন্য উদ্যত হতেই পিছন থেকে সাগরের কাঁধে হাত রাখলেন সিজান ভুইয়া। সাগর প্রথমে হকচকিয়ে গেলেও নিজের বাবাকে দেখে শান্ত হলো। তারপর বলল, তুমি এখনো গাড়িতে ওঠোনি, আমাদের সাথে যাবে? সিজান ভুইয়া বলল, না, তোমার সাথে কিছু কথা ছিল সাগর। কিছুটা আন্দাজ করতে পারলেও বাবার মুখের দিকে তাকিয়ে রইল কতক্ষণ। তারপর বলল, কি এমন কথা বাবা, বাড়িতে গিয়ে না হয় বলো। সিজান ভুইয়া বলল, দেখো আমার কথা তো তুমি মানলে না, চলে এলে, তবে তোমার আমাকে কথা দিতে হবে যে উষার 18 বছর হোক আর যাই হোক, তুমি ওর এসএসসি শেষ হওয়ার আগ পর্যন্ত এবং এডমিশন না নেওয়া পর্যন্ত তুমি এবং নাহিদ তার মেয়ে কারোর সামনে ডিভোর্স নিয়ে কোনো কথা বলবে না। শুধু তাদের সামনেই না, পরিবারের কারোর সামনেও না। সাগর ভ্রুকুচকে তাকিয়ে আছে বাবার দিকে। সিজান ভুইয়া ছেলের হাবভাব বুঝতে পারছে না। তিনি জানেন তার ছেলে গম্ভীর, অনেক বেশি গম্ভীর এবং রাগচটা, তবে অনেক ধূর্ত, ঠিক নিজের বাবা সাবিত ভুইয়ার মতো। সাগর বলল, তা তো হবে না বাবা, আমার হাতে তো এত সময় নেই। আমি এসেছি যা করার ঝটপট করব, আবার চলেও যাব। দেশে আমি থাকছি না। ওর 18 হলে আমাদের বিয়ের রেজিস্ট্রেশনটা করে ফেলবো, তারপর 2-1 মাস বা যতটুকু সময় লাগে ডিভোর্স দিয়ে চলে যাব। সিজান ভুইয়া আশাহত হলেন ছেলের কথাই। বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব করতে পারছে। ছেলেটা বিদেশে গিয়ে অনেক পরিবর্তন হয়েছে, গায়ে গতরে এবং স্বভাবের দিক দিয়েও। সে তুমি যাই করো, আমার মেয়ের পরীক্ষা শেষ না হওয়া অব্দি এসব কথা তুলতে পারবে না। সাগর বলল, দেখা যাক। বলে ঘুরে দাঁড়ালো সাগর, উদ্দেশ্য গাড়িতে ওঠা। তার ঠোঁটে বিকৃত হাসি, এই হাসি কোনো শুভনীয় বার্তা বহন করে না। আর এদিকে সাগর বাড়িতে এসেছে প্রায় 2 ঘন্টার মতো হলো। ইতিমধ্যেই ভুইয়া বাড়িতে সকলে উপস্থিত আছে। আলিফের বউ তুবাও আছে। সকলে একসাথে দুপুরের খাবারও খেয়েছে। মাহিদকে কোলে নিয়ে সোফায় বসে আছে সাগর। আলিফ তার মেয়ে আর বউকে নিয়ে বিশ্রাম নিতে গেছে। তাকে ঘিরে আশেপাশে সবাই বসে আছে। লিপি বেগম বারবার ছেলের কপালে চুমু খাচ্ছেন। সোফাতে বসে সে যে ছেলের কাঁধে মাথা এলিয়ে দিয়েছে, তার উঠার নামই নেই। ছেলের কথা শুনছে। এত আনন্দ আর উল্লাসের মধ্যে বাড়ির 3 কর্তা আর 2 কর্তীর মনে মেঘ জমে আছে, কিন্তু বাইরে তারা স্বাভাবিক। সোহেব খান বললেন, তা সাগর কি সিদ্ধান্ত নিলে? তুমি কি দেশে সেটেল হবে না? দেখো ভাই যেন অসুস্থ। সেদিনও আমরা সকলে রাত 3টায় ওনাকে হসপিটালে নিয়ে গেছি। বুক ব্যথাটা বেড়েই চলেছে। ডাক্তার ওনাকে বেড রেস্ট দিয়েছিল। ব্যবসার অবস্থাও ভালো যাচ্ছে না। তোমার বাদ বাকি ভাইও তো এখনো সেরকম দক্ষ হয়ে ওঠেনি, বয়সও কম। এই অবস্থায় তুমি তো একমাত্র ভরসা তোমার বাপ চাচার। ভাইজান, আজকে আমার ছেলেটা দেশে ফিরলো, এখনই কেন এসব নিয়ে কথা বলছেন বলুন তো? সাগর বলল, বাবাকে হসপিটালে নিয়ে গেছো মানে? তার চাচা বলল, তোর বাবা অনেক অসুস্থ ছিল কিছুদিন যাবত, আগেও কয়েকবার বুক ব্যথা উঠেছে, কিন্তু এবার অবস্থা খারাপ ছিল। সাগর কিছুটা রেগে গেল, তারপর বলল, তোমরা এসব আমাকে জানাওনি কেন? আজব, আমি কি নিজের বাবার ভালো মন্দ কিছু জানতেও পারবো না? সিজান ভুইয়া এই সুযোগটাই খুঁজছিলেন। তার ছেলেকে জব্দ করার সমস্ত প্ল্যান তারা করে রেখেছে, এখন শুধু এক এক করে প্রয়োগ করবেন। তবে সত্যিই তিনি অসুস্থ ছিলেন। কিছুটা তাচ্ছিল্যের স্বরেই বললেন, হ্যাঁ, তোমার কি আর বাবাকে নিয়ে চিন্তা আছে? বাবার কথা তুমি ভাবো, তুমি তো সারাক্ষণ চিন্তা করো কিভাবে বাবাকে টেনশনে রাখবে। সাগর নিশ্চুপ, তারপর বলল, দাদা থাক না, ঘরের ছেলে ঘরে ফিরেছে এই তো অনেক, এত কথা কেন শোনাচ্ছেন? ভাবি এবার বাবুকে বিদেশে যেতেই দিবেন না? চাচি আম্মা তা এখনো শিওর হয়নি। সাগর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছে, বাড়িতে সবাই উপস্থিত থাকলেও উষা নেই। 5 বছরে কোনোদিনও মেয়েটার খোঁজ নেয়নি। আজকে কি করে জিজ্ঞাসা করবে মেয়েটা কোথায়? জড়তা কাজ করছে। আর এদিকে, ওহ মা, সাধু বেবি, তুই তো দেখে আগেই চলে এলি। সাদাব বলল, হ্যাঁ সোনা, এবার চল, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। উষা বলল, তুই সাথে আসিস, আজকে তো আমি ফুচকা না খেয়ে ফিরছি না সোনা। সাদাব বলল, দেখ উশি, আজকে সময় নেই, তাড়াতাড়ি চল। উষা বলল, কেন রে, এমন ভাবে তাড়া দিচ্ছিস কেন? 2 ভাই বোন কথা বলতে বলতে এসে দাঁড়ালো ফুচকার দোকানের সামনে। 2 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি অর্ডার দিয়ে বসেছে। উষা বলল, আজকে তুমি যে ফুচকা খাবে না বললে ভাইয়া, খেতে যাচ্ছ না কেন? আমার বান্ধবী নেই বলে? সাদাফের বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে। ওদিকে না জানি বড় ভাইয়া সবাইকে জিনিস ভাগাভাগি করে দিয়ে দেয়। পেতনিটা যে খাটাস, আমার অবর্তমানে সব নিয়ে নেবে। আর এদিকে সবাই ড্রয়িং রুমে বসে আছে আর আড্ডা দিচ্ছে। আর বাড়ির কর্ত্রী লিপি বেগম, মারিয়া জামান এবং বাড়ির মেয়ে নাবিলা ভুইয়া ওনারা সন্ধ্যার আড্ডার জন্য নাস্তা তৈরি করছে।
হচ্ছে দুপুরের যা খাবার আছে তা দিয়ে রাতে হয়ে যাবে, নতুন করে রান্নার দরকার নেই। লিপি বেগম কিচেনে থেকে উচ্চস্বরে আরিশাকে ডাক দিল, আরু তাড়াতাড়ি সাদাপ নয়তো উষাকে একটা কল দে তো, কোথায় আছে ওরা? আরিশা বলল, দিচ্ছি মামি। সাগর এটা জানতে চেয়েছিল, তবে আশ্চর্য হলো 15 থেকে 20 মিনিট আগেও তো সাদাপ বাসায় ছিল, এখন কোথায় গেল? নিজের মধ্যে চিন্তাটা আর না রেখে গম্ভীর ভাবসাব নিয়ে আরিশাকে বলল, সাদাপ না বাসায় ছিল, বাইরে গেল কখন? আরিশা বলল, এখনই উষিকে কোচিং থেকে আনতে গেছে। আরিশা উষাকে কল দিয়ে লাউড স্পিকারে দিয়ে দেয়, আসসালামু আলাইকুম আপু। বলো। সাগর দ্বিতীয়বারের মতো উষার কণ্ঠ শুনলো, কি মিষ্টি সুরেলা চিকন কণ্ঠ। আরিশা বলল, কই আছিস তোরা, বাসায় আসবি কখন? উষা বলল, এই তো আপু, কোচিং সেন্টারের সামনেই মামার দোকানে ফুচকা খাচ্ছি। কেন, তুমি কি আমাদের বাসায়? আরিশা বলল, হ্যাঁ, বেশি কথা না বলে তাড়াতাড়ি আই। উষা বলল, আচ্ছা তোমরা সকলে আমাকে এভাবে তাড়া দিচ্ছ কেন বলো তো? তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমি বাসর ঘরে জামাই রেখে চলে আসছি, আর বেচারা জামাই বাসর ঘরে বউহীনতায় ভুগছে। আজব, এত তাড়া দিও না। তোমাদের সাগর ভাই উরফে ছাগল ভাইটা মানে আমার জামাইটা এখনো লন্ডনে, বুঝলে? গিয়ে দেখো কোনো সাদা চামড়ার বেড়িরে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। সাদাপার ফুসকা মামাও হেসে ওঠে। এদিকে আরাফার রাফিদ শব্দ করে হেসে দেয়। ওদের হাসার শব্দ উষাও শুনতে পাই, খানিকটা লজ্জাও পাই। বড় ভাই বলে কথা। নেহাল সাগরের পেটে গুতা মেরে বলল, বুঝলি আমার বোন বলে কথা। সাগরের মেজাজ হাই হয়ে আছে। কি বললো আমি বেড়ি নিয়ে ফুর্তি করি? হাতটা মুষ্টিময় করে ফেলে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য। আর এদিকে বড় ভাইদের সামনে উষার এমন কথায় আরিশাও থতমত খেয়ে যায়। সেই তো মেয়েটাকে এমন বানিয়েছে, তার কল্যাণে তো মেয়েটা অনেক পেকে গিয়েছে। ছোট্ট করে বলল, বাসায় এলেই দেখবি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।